आपकी আদালতে সঞ্জয় দত্তের ওপর অভিযোগ হলো যে উনি নিজের জীবনের প্রতি একেবারেই দায়িত্বশীল নন। সঞ্জু, আপনার জীবন নিয়ে স্টাডি করার সময় একটা কথা অবশ্যই জানতে পেরেছি যে আপনি ছোটবেলা থেকেই দুষ্টু ছিলেন, যাকে আমরা বলতে পারি বেপরোয়া শাহজাদা। আগে আপকে আদালতে যখন সুনীল দাস সাহেব এসেছিলেন তখন উনি বলেছিলেন যে আমার সাথে বড় বড় লোকেরা দেখা করতে আসতো, প্রডিউসার, ডিরেক্টরস, আর যখন তাদের সাথে মিটিং চলতে থাকতো সিগারেটগুলো তারা খেতেন, সেই সিগারেটের টুকরোগুলো তারা যখন বাইরে ফেলতেন সেগুলো খেতে গিয়ে সঞ্জুকে আমি হাতে নাতে ধরেছিলাম। হ্যাঁ রজতবাবু, একটা বারান্দা ছিল তখন, আর ওই প্রডিউসাররা বসে সিগারেট খেয়ে বাইরে ফেলে দিতেন, আর তখন আমি নিচে শুয়ে ওই সিগারেটগুলো তুলে খেতাম। তো একদিন দাঁতবাবু বললেন যে আরে ওখান থেকে ধোঁয়া কিভাবে বেরোচ্ছে। তখন উনি উঁকি মেরে দেখলেন যে আমি শুয়ে শুয়ে সিগারেট খাচ্ছিলাম, তাই সেদিনের পর থেকে আমাকে উনি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলেন। আমি শুনেছি যে অনেকবার আপনাকে রোদে দাঁড় করিয়ে রেখেছিলেন উনি। দাঁতবাবু কাশ্মীরে শুটিং করছিলেন, তখন আমি ছোট ছিলাম, তাই মাকে খুব জ্বালাতন করছিলাম যে বাবা যখন সিগারেট খাচ্ছে তখন আমি কেন খেতে পারবো না। তখন খুব মার খেয়েছিলাম আমি। দাঁতবাবু এসে বললেন যে না না খেতে দাও ওকে, কি আর সিগারেট তো। আমাকে বললেন যে এভাবে জ্বালাও, আর আমি জ্বালালাম। বললেন এভাবে ভেতরে টেনে নাও ধোঁয়া, আর নাক দিয়ে বের করো। আমি করলাম, আর গোটা সিগারেটটা খেয়ে ফেললাম। দাঁতবাবু চিন্তায় পড়ে গেলেন যে এটা কি হলো, তারপর ওদের দান করি আমাকে আরও পেটানো নেই। তাই অঘটনগুলোর হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য আপনাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আমি বোর্ডিং স্কুল লরেন্স স্কুল সানারে ছিলাম 11 বছর। আর লরেন্স স্কুলে আপনি কি কি দুষ্টুমি করতেন সেসব জানার জন্য আমি আপনার টিচারের সাথে কথা বলেছি, সেই প্রমাণ আছে আমার কাছে। আমি আপনাকে শোনাচ্ছি টিচার কি বলেছেন আপনার ব্যাপারে। হ্যালো সঞ্জু, আমাকে চিনতে পারলে? আমি হলাম তোমার হাউস মাস্টার, জুনিয়র ডরমিটরি, শিবালিক হাউস। ছোটবেলার বেশ কিছু কথা কি তোমার মনে আছে, নাকি সব ভুলে টুলে গেছো? বিশেষ করে ওই ভুট্টার কথাটা, ভুট্টার রেড, পোল্ট্রি ফার্মের রেড, আর পোল্ট্রি ফার্মের রেডের পর যখন তোমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। মানে হলো আপনি স্কুলেও মোটেও শোধরাননি। উনি আই থিঙ্ক উনি ডক্টর গুপ্তা আর হিন্দি টিচার ছিলেন, কিন্তু ওনার মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল যে রজতবাবু উনি যেটাই প্লে করতেন স্কুল প্লে, সেখানে আমাকে সবসময় চাকর বানাতেন। তা প্রতি বছর হয় আমি ধনিয়া ছিলাম, না হলে রামু ছিলাম, বা এরকমই কিছু একটা ছিলাম। স্কুল থেকে আমি এটাও জানতে পেরেছি যে যদিও আপনি ছোট ছিলেন কিন্তু মেয়েদের লাভ লেটার লিখতেন। এটাও সত্যি কথা রাজতবাবু। চিঠি তো মানে আমি 15 জনকে লিখতাম আর বলতাম একজন তো ফাঁসবে। কিন্তু এই প্রেমিক মেজাজটা কি আজও বজায় আছে? এখন তো বয়স হয়ে গেছে রাজতবাবু, এখন ওই প্রেমিক মেজাজটা একটু কমে গেছে। কিন্তু ইন্ডাস্ট্রি থেকে আমি বিভিন্ন রকম গল্প শুনতে পাই, আপনার সঙ্গে অন্য কারোর মনের মিল হোক বা না হোক, ফিল্মের হিরোইনদের সাথে অবশ্যই মেলে। একদম সত্যি কথা রাজবাবু। কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে যে আমার ফেভারিট হিরোইন কে, আমি বলি যে সবাই, কেউ ফেভারিট নয়, অল আর ফেভারিটস। কারণ আপনি যদি একজনের নাম বলেন তাহলে বাকিরা রেগে যাবে। এটা হয়তো হতেও পারে। দত্ত সাহেবের কথা আমরা বললাম, নার্গিস ম্যাম, হরদিল আজিজ, সবাই ওনাকে ভালোবাসতো। দত্ত সাহেব তো এখন ওনার সম্পর্কে আর কি বলবো, এত মানুষ ওনাকে রেসপেক্ট করতেন, ভালোবাসতেন। দত্ত সাহেব হয়তো চাইতেন না যে আপনি অত তাড়াতাড়ি অ্যাক্টর হন। একদম সঠিক কথা বলেছেন রাজতদা। উনি চাইতেন না, উনি চাইতেন যে আমি কলেজটা কমপ্লিট করি, এটা করি। তাই আমি ভাবলাম যে অ্যাক্টর হওয়াটা খুবই সহজ জিনিস, তাহলে কে আর পড়াশোনা করবে কলেজে গিয়ে। তো আমি বাবাকে বললাম যে আমি অ্যাক্টর হতে চাই। তখন বললেন যে তোমার কি মনে হয় যে খুব সহজ কাজ এটা? তখন আমি বললাম সহজ তো নয়, কিন্তু আমি বললাম যে পড়াশোনাটা একটু। তখন বললেন ঠিক আছে আয় চলে। আর তারপর আমি জানতে পারলাম যে কতটা কঠিন কাজ এই অ্যাক্টর হওয়াটা। তারপর উনি আমাকে 2 বছর ধরে ট্রেনিং, মানে হর্স ব্যাক আর এই কারাটে, সুইমিং আর এটা ওটা। তখন বললাম যে পড়াশোনাটাই বেশি ভালো। আপনার ফিল্মগুলোর নাম পড়ছিলাম প্রথম দিককার,
90 দশকের সব ফিল্ম, খতরনাক যেখানে আপনি কিলার হয়েছিলেন সুরজ, জহরিলে যেখানে আপনি কিলার হয়েছিলেন রাকা, ক্রোধে আপনি ডন হয়েছিলেন, 91 যোদ্ধা এলো সেখানেও আপনি ডন হয়েছিলেন, 93-তে খলনায়ক, নায়ক নেই খলনায়ক হুঁ मैं, আতিশ, বাস্তব, হাতিয়ার, কাঁটে, প্রত্যেকটা ফিল্মে আপনার এই দাদাগিরি কেন বেছে নিতেন? রাজতদা, প্রথমে তো যে ফিল্মগুলো আসে প্রডিউসার সেগুলো নিয়ে আসেন, এরকমই রোল নিয়ে আসেন। আর একটা ডার্ক ক্যারেক্টার আমি বলতে পারবো না, একটা গ্রে ক্যারেক্টার করাটা একজন অ্যাক্টরের পক্ষে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। ওই ধরুন আমি নিউজের কথা বলছি, যদি ওসামা বিন লাদেনের কিছু নিয়ে আসে তখন সবাই দেখতে শুরু করে দেবে, ঠিক কিনা? ইউনো, ইটস লাইক এমন একটা জিনিস, অ্যাক্টিংয়ে মানে একটা চ্যালেঞ্জ হয়ে যায় এমন একটা রোল করা। একজন বড় ডিরেক্টর আমাকে বলেছিলেন যে সঞ্জয় দত্তের গানসের পিস্টলের খুব শখ ছিল। একদিন তো আপনি সেটে AK-47 নিয়ে চলে গিয়েছিলেন। আরে বাপরে! হ্যাঁ, নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা ফিল্মের AK-47 ছিল। সঞ্জয় দত্তের ইমেজ এমন তৈরি হয়েছিল যেন ফিল্ম ইন্ডাস্ট্রির আসল ভাই উনি। আসলে দাদা কিছু নয়, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির গান্ধীজি অবশ্যই। কারণ সবার সাথেই আমার বন্ধুত্ব আছে, আর কেউ আমার শত্রুও নেই। আর সবার সাথে বন্ধুত্ব করানোতে আমার অনেক বড় ভূমিকা আছে, সবার সাথেই, সে ওয়ার্কারই হোক বা বড় অ্যাক্টর হোক। শুনেছিলাম যখন শাহরুখ আর সালমানের মধ্যে ঝগড়া হয়েছিল তখন আপনি মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন। না, আমি মধ্যস্থতা করিনি রজতদা, কিন্তু আমার খারাপ লেগেছিল যে মানে আমাদের একটা পরিবার আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আর মনোমালিন্য তো হয়েই থাকে ফ্যামিলিতে, কিন্তু এতটাও নয় যে কথাবার্তাই বন্ধ হয়ে যায়। আর আমি রিকোয়েস্ট করেছিলাম যে ভাই, একটা হাসি ঠাট্টা হওয়া উচিত, একটা ফ্যামিলি হওয়া উচিত। কিন্তু এটা কি সত্যি যে সময় আপনি ফিল্মের লোকজনের মাঝখানে এমন ছিলেন যেন ইনি ভীষণই অ্যাগ্রেসিভ, লড়াই ঝগড়া রোল করতে চান, এই ধরনের রোল পেতেন? যখন আপনি জেল থেকে ফেরার পর নিজেকে নিজে বদলালেন তখন সব সফট রোল পেলেন, তারপর মুন্না ভাই MBBS আর তারপর গান্ধীগিরির মতো রোল পেতে লাগলেন? না রজতদা, আমি বলতে পারি যে তার আগেও আমি সাজন করেছি। সাজন একটা লাভ স্টোরি ছিল, সড়ক ওটাও একটা লাভ স্টোরি ছিল। এটা তো এমন তেমন কথা নয়, কিন্তু একদমই আপনি সঠিক বলেছেন যে মুন্না ভাইয়ের পর আমি এমন একটা রোল পেয়েছি যেটা যেটা সব সময়ের জন্য অমর হয়ে আছে। কারণ দেখুন, হিন্দুস্তানে যখনই কেউ অন্যায় করে তারপরে মানুষ ফুল নিয়ে তার কাছে পৌঁছে যায়। একদমই সত্যি। আপনার কি কখনো মনে হয়েছে যে এটা আপনার দায়িত্ব, যে আপনি যেই রোলটা করেছেন তারপর মানুষ কি ধরনের এক্সপেকটেশন রাখছে আপনার উপর? একদম এরকম অনেক আছে, অনুভব আছে, আর নিজেকে নিজে এরকম করাই উচিত। আর যেমন আমি এখন আপনাকে একটা ঘটনা বলছি। এই রিক্সাওয়ালারা খুব জ্বালাতন করে দাদা, ইউনো। তো একজন এখানে রিক্সা ওখানে রিক্সা, একদিন আমি বললাম যে কি করছো ভাই, গাড়িতে ঠোকা লাগবে তো। তো সে নামলো আর আমাকে বললো, কেন বে, তোর কি হয়েছে, তুই নিজের রাস্তায় যা। আমি সঙ্গে সঙ্গে বলি, ক্ষমা করো দাদা। কিন্তু আমি দেখেছি যে আপনার যে ফিল্মগুলো আসতে চলেছে সেই নামগুলো কিন্তু দেখে মনে হয় না যে আপনি শুধরেছেন। আপনার আগামী ফিল্মের নাম হলো মিস্টার ফ্রড। মিস্টার ফ্রড তো বন্ধ হয়ে গেছে, মিস্টার ফ্রড তৈরি হচ্ছে না, কিডন্যাপ রিলিজ হয়ে গেছে। কিন্তু যদি কিডন্যাপে দেখেন তাহলে আমি একজন ফাদারের রোল প্লে করছি, তাই মনে হয় আমি শুধরে গেছি। আচ্ছা, পাবলিকের সামনে এটা স্বীকার করতে পারবেন এখন যে রোলগুলো করবেন আপনি সেগুলো ভালো রোল করবেন, আবার সেই দাদাগিরি মার্কার রোলগুলো করবেন না? দাদা, আমি পাবলিককে জিজ্ঞাসা করছি, তো কি 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 রোল করবো আমি? চ্যালেঞ্জিং। ওকে স্যার। সঞ্জু, দেখুন, কিছু ব্যাপার আশ্চর্য লাগে। আপনি জীবনে অনেক ভুলভ্রান্তি করেছেন, আপনি নিজেই স্বীকার করেছেন যে অনেকবার ভুলভ্রান্তি হয়েছে, জনগণ আপনাকে প্রত্যেকবার ক্ষমা করে দিয়েছে। তা এটা কোন ধরনের জাদুবিদ্যা যা দিয়ে আপনি জনগণকে কবজা করে ফেলেছেন? আমি অনেক অন্যায় করেছি, হয়তো ভগবান আমাকে তার মধ্যেই ফেলেছেন যাতে আমি মানুষকে এটা দেখাই যে ড্রাগস খুবই বাজে জিনিস। এই দেশের আইনগুলো জানাটা খুবই দরকার, যে যে আইন রয়েছে। আমি জানতামই না যে আইন কি হয়,
তাই আই মিন এইসব জিনিস রয়েছে, আর আমি ভগবান আমাকে এইসবের মধ্যে ফেলেছেন যাতে আমি মানুষকে বলতে পারি ভালো করে। কিন্তু সঞ্জু, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের সাথে আমার কথা হয়, যারা আপনার সাথে কাজ করে, সবাই বলে যে সঞ্জু খুবই ভালো মানুষ, সবাই বলে সঞ্জু খুবই ভালোবাসার মানুষ, কিন্তু তার সাথে এটাও বলেন যে এই কারণে ও ভুল করে যে ও একটু বোকাশোকা। যাক, এটা তাদের ভালোবাসা যে আমাকে বোকাশোকা বলেছে, কিন্তু যেমনটা আমি বলেছি যে প্রতিটা ছেলে যখন বড় হয় তখন ভুলভ্রান্তি করে কখনো না কখনো। আপনি নিজের জীবনের প্রতি দায়িত্বশীল নন, এইটা আপনি স্বীকার করেন? হ্যাঁ, আমি স্বীকার করি। তাহলে এবার সেই দায়িত্বহীনতায় কোনো পরিবর্তন আসবে? এখন 50 বছর হতে চলেছে, পরিবর্তন তো অবশ্যই হবে।